আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারতের জম্মু কাশ্মীরে পাকিস্তানের হামলা 3টি যুদ্ধবিমান, 8টি মিসাইল ও 2টি ড্রোন ভূপাতিত করার দাবি নয়াদিল্লি। ধর্মশালায় আইপিএল এর ম্যাচ পরিত্যক্ত, সীমান্ত এলাকা ব্ল্যাক আউটের নির্দেশ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের শিগগিরই নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। উপদেষ্টা আসিফ মাহমুদ। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 2 পুলিশ বরখাস্ত, কিশোরগঞ্জের এসপি ও ইমিগ্রেশনের অ্যাডিশনাল এসপি প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। গণহত্যার বিচার হলে জালিমরা দেশে ফিরতে পারবে না, শফিকুর রহমান। এবং ভারত পাকিস্তান সংঘাতে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন। সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে বেইজিং, চীনের রাষ্ট্রদূত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে পাকিস্তানের লাহোর সহ বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালিয়েছে ভারত। বেশিরভাগ ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, এই হামলায় একজন বেসামরিক মানুষ নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নয়াদিল্লি বলছে, ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা ভেস্তে দিতেই এই হামলা চালানো হয়। এতে পাকিস্তানের বেশ কয়েকটি রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি তাদের। এছাড়া ভারতের বিভিন্ন শহর লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবিও করে নয়াদিল্লি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। বিশ্ব নেতাদের আহ্বান অনুরোধের পরেও শান্ত হচ্ছে না পাক ভারত যুদ্ধ পরিস্থিতি। বরং ভারতের অপারেশন সিঁদুর দ্বিতীয় ধাপে গড়িয়েছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা দপ্তর। যদিও বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছা নেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এমন বক্তব্যের পরেও ড্রোন হামলা চালিয়েছে দিল্লি। তাদের দাবি, ভারতের জম্মু কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট সহ 15টি শহরে হামলা চালানোর পরিকল্পনা ছিল ইসলামাবাদের। আর তাই ভোর রাতে ড্রোন অভিযান চালিয়ে লাহোর সহ বিভিন্ন অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার সিস্টেম ধ্বংস করেছে ভারত। এছাড়া পাকিস্তানের ছোড়া মিসাইল ধ্বংসের কথাও জানায় দেশটির সামরিক বাহিনী। যদিও ভারতের এই ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। জানায়, রাতে 25টি হ্যারপ ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে লাহোরের কাছে একটি ড্রোন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে, এতে 4 সেনা আহত হন। এছাড়া পাঞ্জাবের ড্রোন হামলায় এক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সংবাদ সম্মেলনে ভূপাতিত ড্রোনগুলোর ছবিও দেখানো হয়। দাবি করা হয়, এসব ড্রোন ইসরায়েলের তৈরি। এদিকে ভারতের হামলায় পাকিস্তানের নিহতের সংখ্যা শতাধিক বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানান, ভারতের এই অপারেশন চলমান। একই সাথে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির কথাও জানান তিনি। তবে উত্তেজনা কমাতে এখনো দুদেশের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ রাখছেন বিশ্ব নেতারা। জাহিদুল আলম, এটিএন বাংলা। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাধাগ্রস্ত হবে আমদানি রপ্তানি, ঝুঁকি বাড়বে দেশ দুটির আকাশসীমা ব্যবহারেও। এমনকি ভারত পাকিস্তান যুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করলে আক্রান্ত হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ। এই অবস্থায় দুদেশের কাউকেই সরাসরি সমর্থন না করার পরামর্শ তাদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দুই পরাশক্তি ভারত পাকিস্তানের উত্তেজনা আতঙ্ক ছড়াচ্ছে দক্ষিণ এশিয়া জুড়ে। India has once again endangered the peace not only in South Asia but in the region. চিন্তার ভাঁজ বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর। কি হবে, কি হতে যাচ্ছে, এমন আলোচনা দেশ জুড়ে। বিশ্লেষকরা বলছেন, এখনই বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা কম। তবে দুদেশের সীমান্তে গোলাগুলি চলতে থাকলে যুদ্ধে জড়িয়ে যেতে পারে দেশ দুটি, যার নেতিবাচক
প্রভাব পড়বে বাংলাদেশেও। ন্যাশনাল পলিটিক্সকে এক ধরনের বেনিফিট নেওয়ার জন্য এই বর্তমান নরেন্দ্র মোদী সরকারের একটা এজেন্ডা থাকতে পারে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের অবশ্যই ক্ষতির সম্ভাবনা আছে। এখানে ইনভেস্টমেন্টের যে স্কোপগুলো আছে সেগুলো মানুষ এগোবে না। সোশ্যাল আনরেস্ট বাড়ার চান্স আছে। সোশ্যাল আনরেস্ট আমাদের তো এখনও রিলিজিয়াসিটি প্রচণ্ডভাবে কাজ করে মানুষের তৃণমূল পর্যায়ে অ্যাটলিস্ট আর রাজনীতিবিদদের মধ্যে। ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থার মধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে পারমাণবিক হামলা নিয়ে, কারণ দুদেশে আছে ৩৪২টির মতো পারমাণবিক অস্ত্র। এখনই সে অবস্থার সৃষ্টি হয়নি বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম। তবে পাকিস্তান বড় আকারে আক্রান্ত হলে সেই সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না, আর এটি হলে বিপর্যয় নেমে আসবে দক্ষিণ এশিয়ায়। ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি আছে, পরমাণু অস্ত্র ব্যবহার যাতে না করে দুই দেশ, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন। এই চুক্তি তারা কিন্তু আগে প্রচুর উত্তেজনা দুই দেশের মধ্যে আমরা দেখেছি, কিন্তু তারপরে কিন্তু পারমাণবিক যে ব্যবহার এটা কিন্তু কেউ কখনো চিন্তা করে নাই বা তারা বলেও নাই। পারমাণবিক অস্ত্র ব্যবহার করা এখানে আফগানিস্তানের এটা প্রভাব ফেলবে, আমাদের উপর প্রভাব ফেলবে, পাকিস্তানের উপর প্রভাব ফেলবে, ভারতের উপর প্রভাব ফেলবে। সো এটা তো সুদূর প্রসারী প্রভাব। এই প্রভাব থেকে এটা খালি একটা যে সরাসরি মানুষ মারা যাবে তা না, এটা কিন্তু অনেকে কিন্তু সাইকোলজি ট্রমাটাইজড হবে, অর্থনৈতিকভাবে অনেক এই জায়গা অনেক সব ব্যবহার করতে পারবে না। তারা বলছেন ভারত পাকিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত বাংলাদেশের, তবে কারো পক্ষ নেওয়া ঠিক হবে না। বাংলাদেশ রাষ্ট্র সেখানে মেডিয়েটরের কাজ করা উচিত, সেখানে ফুয়েলিং না দিয়ে বরং কোনো পার্টিকে সমর্থন না দিয়ে ছোট রাষ্ট্রের যে ক্যাপাসিটি তার মধ্য দিয়ে শাটল ডিপ্লোমেসির জায়গায় কাজ করতে পারে। তাদের যে ইস্যুগুলি আছে, যে কাশ্মীরের অমীমাংসিত ইস্যুগুলো, এগুলো তারা এখন কিভাবে একজন মধ্যস্থতার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে পারে। कर्नल सोफिया कुरैशी উত্তেজনা নিরসনে জাতিসংঘ কিংবা প্রভাবশালী দেশগুলো ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ভারত পাকিস্তান সংঘাতে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়ো ওয়েন জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ পিস এর সেমিনারে তিনি এসব কথা জানান। চীন সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরোধিতা করে ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানান রাষ্ট্রদূত। রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 5 দশক উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে ভারত পাকিস্তানের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। বলেন, শান্তি প্রতিষ্ঠায় দুদেশকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ভারতের সন্ত্রাসবাদের অভিযোগ নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। এছাড়া ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে দুই দেশকেই বিরত থাকতে হবে। তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত চীন, তবে এ বিষয়ে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান ইয়াং ওয়েন। রোহিঙ্গা সংকট সমাধান ও মিয়ানমারে মানবিক করিডোর নিয়েও কথা বলেন চীনা রাষ্ট্রদূত। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে। মিয়ানমারে মানবিক করিডোর ইস্যুতে চীন জড়িত নয়, এটা বাংলাদেশের বিষয়। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করে না। সেমিনারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধান একটি জটিল বিষয়, তবে প্রত্যাবর্ষণ পরবর্তী বন্দোবস্ত নিয়ে এখনই ভাবতে হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা। এতে জাতীয় নাগরিক পার্টি, ছাত্র শিবির, ইউনাইটেড পিপল বাংলাদেশ, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সহ জুলাই আন্দোলনের আহতরা যোগ দেন। বৃহস্পতিবার রাতে 10টা থেকে এই কর্মসূচি পালন করছেন সবাই।
আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগ পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে রাখবেন বলে জানান জুলাই যোদ্ধারা। এদিকে এক ফেসবুক পোস্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করা হবে শিগগিরই। আরো জানাচ্ছেন ইয়াসমিন রানা। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে বৃহস্পতিবার রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। রাত 10টার পর থেকে যমুনার সামনে জড়ো হতে থাকে জুলাইয়ের ছাত্র জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জাতীয় নাগরিক পার্টি, ছাত্র শিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ, জুলাই ঐক্য ও হেফাজত ইসলামের নেতাকর্মীরা। হাসপাতাল থেকে ছুটে আসেন জুলাইয়ের আহতরাও। আব্দুল হামিদ তাকে আজকে দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। তো সেই পালিয়ে যাওয়ার পেছনে সরকারের আমরা শুনেছি যে প্রেসিডেন্ট অফিস থেকে ফোন করে তারপর তাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। আব্দুল হামিদকে পালানোর জন্য যারা সহায়তা করে তাদের বিচার না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলমান চলবে। যারা সুযোগ তৈরি করে দিয়েছে এরা বাইরের কেউ না, এরা ভিতরের। ছাত্র জনতা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসা পর্যন্ত বাড়ি ফিরবেন না তারা। উপদেষ্টা মহোদয়রা কি জানে না কেন বিচার করতেছে না? শেখ হাসিনাকে অতি দ্রুত দেশে আনা হোক আর তার বিচার করা হোক। আওয়ামী লীগকে একবার নিষিদ্ধ করা হবে। অভ্যুত্থানের যোদ্ধাদের স্লোগানে উঠে আসে আওয়ামী লীগ নিষিদ্ধে আর টালবাহানা সহ্য করবেন না তারা। আমরা যেভাবে কিং মেকার ঠিক কিভাবে আমরা কিং ক্যাশ করা আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় এসেছিলেন। আমরা আপনাদের কাছে সংস্কার লাগে আওয়ামী লীগ নিষিদ্ধ করাই হচ্ছে প্রথম এবং এই অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের ভিতরে সরকারের বাইরে সবসময় সেই দাবি বলেছি, কিন্তু আজকে 9 মাস পরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচির সাথে সাথে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়ে ফেসবুকে পোস্ট দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি বলেন, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধে সপ্তাহখানেক আগ থেকে প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে বিষয়টিকে প্রহসন বলে মন্তব্য করে ফেসবুকে পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ। গণ অভ্যুত্থানের কর্মীরাও এ নিয়ে বিরূপ মন্তব্য করেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ, যুবলীগ নিষিদ্ধ, আমরা এগুলো মানব না। আমাদের দাবি একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এছাড়া বিকল্প আর কোনো পথ আমাদের কাছে নাই। আমরা কর্মসূচি দেওয়ার পরেই কেন সরকারকে বারবার পদক্ষেপ নিতে হবে, এটা আমরা বুঝতে পারি না। তাহলে তারা আগে কি করেন? আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসার আগ পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে জানান জুলাই যোদ্ধারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কিশোরগঞ্জের পুলিশ সুপার ও ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে কিশোরগঞ্জ সদর থানার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসবির এক কর্মকর্তাকে। একই সাথে অতিরিক্ত আইজিকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা দিনাজপুরে এক অনুষ্ঠানে আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। এদিকে 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সারা দেশে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদ। দিনাজপুর প্রতিনিধি সৈয়দ আলী হাসানকে সাথে নিয়ে রিপোর্টে যা করছেন আব্দুল সজীব। দিনভর আলোচনার কেন্দ্রে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কিভাবে তিনি দেশ ত্যাগ করলেন, কে বা কারা সহযোগিতা করছে তা স্পষ্ট না হলেও এর দায় অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপাচ্ছেন অনেকেই। দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়েছেন। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের 9 মাস পর হত্যা মামলার আসামি আব্দুল হামিদ বুধবার রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককে যান। এ খবর ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া জানান জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ এবং আদালতে আসামিদের জামিন দেয়া হচ্ছে। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি।
এই যখন পরিস্থিতি, তখন এই সরকার আওয়ামী লীগের কি বিচার করবে আর কি বা সংস্কার হবে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। আব্দুল হামিদ সহ ফেসিবাদের দোসরদের সেফ এক্সিট দেয়াই উপদেষ্টাদের প্রশ্নবিদ্ধ ভূমিকায় বিক্ষোভ করেন কোনো সংগঠন। আমরা ইতিপূর্বে দেখেছি ওবায়দুল কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের দামি এমপিরা পালিয়েছে এবং যারা পালিয়েছে প্রত্যেকে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়। আমরা দাবি করছি আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। দিনাজপুরের বিরলে ধান কাটার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এটা তো এই ঘটনাটা ঘটছে, এটা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবে। যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাব। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত পাকিস্তান যুদ্ধে ভয়ের কোনো কারণ নেই, সম্পূর্ণ নিরাপদ রয়েছে বাংলাদেশের সীমান্ত। এখানে কোনো ভীতির কোনো কারণ নেই, আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সন্ধ্যায় দিনাজপুর থেকে ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরের সামনে তার গাড়িঘর আটকে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় সাবেক রাষ্ট্রপতি দেশত্যাগের বিষয়ে উপদেষ্টার কাছে ক্ষোভ জানান তারা। পরে এ ব্যাপারে নেয়া পদক্ষেপের বিষয়ে ছাত্রদের জানান জাহাঙ্গীর আলম। যে জিনিসটা ঘটছে এটা আমার অগোচরে ঘটছে, এই জন্য আমি এটার সাথে যারা যারা জড়িত তাদের আমি অলরেডি সাসপেন্ড করার অর্ডার দিয়ে দিছি এবং আমি একটা হাই পাওয়ার কমিটি করে দিছি এটা ইনভেস্টিগেশন করার জন্য। আমার কথাটা শেষ করি, এটার সাথে যারা জড়িত তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। থ্যাংক ইউ। তাদের কোনো অবস্থা ছাড় দেওয়া হবে না। উনি তো স্যার বর্ডার থেকে পালায় যান, ওনারে বর্ডার দরকার দেওয়া হলে ওনারা ইন্টারপোল দিয়ে আবার ধরে আনেন। এটার মধ্যে স্যার এইটার ক্ষেত্রে আমি তো বললাম ভাই, যারা এটার সাথে জড়িত তাদের শাস্তির আওতায় অবশ্যই আনা হবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও এর পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। এখন এই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন স্নিগ্ধ। জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনকল্যাণে কাজ করার জন্য ভোটের তাগাদা দিচ্ছে বিএনপি। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মনির হোসেন তপুর রিপোর্ট। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি ভাইস চেয়ারম্যান এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএনপি মহাসচিব বলেন, যারা দেশের ভালো চায় না তারাই বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। অনেকে বলার চেষ্টা করেন বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না। তারপর আবার এটা বলেন বিএনপি শুধু ক্ষমতা চায়। আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে বিএনপি তো ক্ষমতা চাই, কারণ আমরা তো ক্ষমতার জন্যই রাজনীতি করি। নির্বাচন চাই যে আমরা এমন একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই, একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলোর সমাধান করবে, এবং এটাই ডেমোক্রেসি। সংস্কার করে হতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটে আমলারা 90% আপনার ফ্যাসিবাদের দোষর। মির্জা ফখরুল আরো বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, তাই সংস্কারের কথা বলে অনির্বাচিত সরকার অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। জনগণের স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া যাবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। সেই করিডোর দেবেন, কারোর সঙ্গে আলাপই করছেন না, কোন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন না। আপনি একটা করিডোর দিয়ে দিচ্ছেন আরাকানে, যে আরাকান আরবি কোনো গভর্নমেন্টই নেই। এ সময় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার স্বার্থে আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের অপসারণ দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে তালিকাটা আমাদের কাছে আছে
তাতে 30 জনের মতো ফ্যাসিস্টদের দোসর এখনো বসে আছে, যারা অনেকেই ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল এবং যারা প্রত্যক্ষভাবে জাজমেন্টের মধ্য দিয়ে হাইকোর্টে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কর্মসূচি বাস্তবায়ন করেছে। সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, আইনের জগতে কিভাবে যুদ্ধ করতে হয় তা জানতেন এজে মোহাম্মদ আলী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আন্দোলনের বিচার হলে ভবিষ্যতে জালিমরা আর দেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর আজিমপুর কবরস্থানের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় আমিরে জামায়াত বলেন, তারা যেভাবে অত্যাচারের শিকার হয়েছেন অন্য কোনো দল তা হয়নি। জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, বিনা অপরাধে জেল খাটানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আমাদের উপরে হাজার জাতের জুলুম, যেটা অন্য কোনো দলের উপরে না। সবার লোক মারা গেছে, কিন্তু আমাদের লোককে দফায় দফায় ফাঁসি দেওয়া হয়েছে। জেলের ভিতরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। সর্বশেষ খুনের শিকার হয়েছেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদ। 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজ হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয়, তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। বিদেশি বিনিয়োগ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। লালদিয়াচর বে টার্মিনাল প্রকল্প এবং চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন সব সরকারের প্রথম এজেন্ডা হওয়া উচিত। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দরে রূপান্তরের এখনই সময়। এছাড়া বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি বানানোর পাশাপাশি চট্টগ্রাম বন্দরকে বাণিজ্যিক হাব বানাতে মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। সেজন্য বন্দরের সক্ষমতা বাড়িয়ে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আবাসন নিয়ে কাজ করা জরুরি বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান। সকালে বে টার্মিনাল, লালদিয়াচর ও বন্দরের এনসিটি টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য। শুধু লালদিয়াচর নির্মাণ হয়ে গেলে বিদেশি বিনিয়োগ আসবে অতিরিক্ত 600 থেকে 800 মিলিয়ন ডলার। প্রতি বছরই আমাদের 400, 500, 600, 700 মিলিয়নের বেশি আসে না। তো এই একটা প্রজেক্টে যদি আমাদের 800 মিলিয়ন ডলারের এফডিআই আসে এবং এপিএম এর মতো একটা ভালো কোম্পানি থেকে, সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের জন্য ইজ ভেরি ভেরি ক্রুশাল। বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রশ্নে বিডা চেয়ারম্যান বলেন, সারা বিশ্বে বিখ্যাত যেসব প্রতিষ্ঠান বন্দর পরিচালনা করছে তাদের নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে। এর মাধ্যমে বন্দরের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার সম্ভব। যে আমাদের লং টার্ম ভিশন বা অ্যাম্বিশনের সাথে এটা অ্যালাইন্ড। অ্যাট দ্য সেম টাইম এই কোম্পানিটা গ্লোবালি খুবই ওয়েল রেপুটেড, তাদের অপারেশনাল এক্সপিরিয়েন্সও খুব ভালো। তারা ওই নলেজটা নিয়ে আসবে, তারা গ্রিন পোর্টের কনসেপ্ট নিয়ে আসবে বাংলাদেশে। সো এই কারণে আমরা আর কি এই প্রজেক্টটাকে খুবই সিরিয়াসলি, খুবই ডেডিকেটেডলি ট্র্যাক করার চেষ্টা করছি। এ নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যারা বিদেশি কোম্পানি, যারা আমরা আশা করছি যে ওরা বিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করবে ওইখানে, যারা গুডস এনে ওইখানে তৈরি করে সেটা গুডস আবার বিদেশে রপ্তানি হয়ে যাবে। প্রকল্প পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও বন্দর চেয়ারম্যান সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আরও জোরদার সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছে চীন ও রাশিয়া। আজ মস্কোতে এ নিয়ে বেশ কয়েকটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এতে 2030 সালের মধ্যে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পুতিন সংবাদ মাধ্যমকে জানান, চীন এবং রাশিয়া উচ্চ প্রযুক্তিপূর্ণ, ই কমার্স এবং গুরুত্বপূর্ণ সম্পদের পারস্পরিক সরবরাহ বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে। অন্যদিকে শি জিনপিং সংকটময় বিশ্ব পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এদিকে রাশিয়া ও চীনের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের
এই চুক্তিতে গভীর উদ্বেগ জানিয়েছে পশ্চিমা জোট। এবার খেলার খবর। বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দলকে 2 উইকেটে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। এক পর্যায়ে 45 রানে 6 উইকেট হারিয়ে 100 নিচে অল আউটের সংখ্যায় পড়ে তারা। তবে সপ্তম উইকেটে 81 রানের জুটি করে সেই সংখ্যা কাটিয়ে দেন শারমিন সুলতানা এবং ফারজানা ইয়াসমিন। 59 রান করেন শারমিন, 44 রান আসে ফারজানার ব্যাটে। তাতে 151 রানের পুঁজি পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। জবাবে 97 রানে প্রতিপক্ষের 7 ব্যাটারকে ফিরিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেন স্বাগতিক বোলাররা। তবে গান্ধী পাপামার 52 আর শেষ দিকে এলিজমারি মার্কসের অপরাজিত 31 রানে 4 বল হাতে রেখে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ভারতের জম্মু কাশ্মীরে পাকিস্তানের হামলা 3টি যুদ্ধবিমান, 8টি মিসাইল ও 2টি ড্রোন ভূপাতিত করার দাবি নয়াদিল্লির। ধর্মশালায় আইপিএল এর ম্যাচ পরিত্যক্ত, সীমান্ত এলাকা ব্ল্যাক আউটের নির্দেশ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের শিগগিরই নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, উপদেষ্টা আসিফ মাহমুদ। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 2 পুলিশ বরখাস্ত, কিশোরগঞ্জের এসপি ও ইমিগ্রেশনের এডিশনাল এসপি প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। গণহত্যার বিচার হলে জালিমরা দেশে ফিরতে পারবে না, শফিকুর রহমান। এবং ভারত পাকিস্তান সংঘাতে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন। সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে বেইজিং, চীনার রাষ্ট্রদূত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।